So welcome everyone in our marketing management class. We are going to start the first chapter of marketing management. We will use the 15th edition of management book written by Philip and Kevin Lane Keller. The first chapter is defining marketing for the new realities. নতুন বাস্তবতায় মার্কেটিংকে সংজ্ঞায়িত করা। নতুন বাস্তবতা আমরা ছবিতেই দেখতে পাচ্ছি করোনা তথা পরিবর্তিত পৃথিবী। এই পরিবর্তিত পৃথিবীতে নিউ নরমাল হচ্ছে এখন সবকিছু। তো আমরা পরিবর্তিত পৃথিবীতে মার্কেটিং কিভাবে খাপ খাইয়ে নেবে বা মার্কেটিং কিভাবে নতুন অপরচুনিটি খুঁজে পাবে সেই সংক্রান্ত কিছু বিষয় আমরা এখানকার চ্যাপ্টার 1 এর গাইডলাইন থেকে পাবো। আমরা চ্যাপ্টার 1 এ আলোচনা শুরু করছি। শুরুতেই আমরা মার্কেটিং কাকে বলে সেটা দেখব। তো মার্কেটিং কে যখন সংজ্ঞাকারে আমরা আলোচনা করব তখন সেটা একটা বড় সংজ্ঞা, কিন্তু খুব স্বাভাবিক সেন্সে কমন ভাবে যদি আমরা মার্কেটিং বুঝতে চাই তাহলে মার্কেটিং মানে হলো মিটিং নিডস প্রফিটেবিলিটি, অর্থাৎ কাস্টমারের প্রয়োজন খুব লাভজনকভাবে পূরণ করা, অথবা মেকিং প্রফিটেবল রিলেশনশিপ উইথ কাস্টমার, কাস্টমারের সাথে লাভজনক সম্পর্ক তৈরি করা, অথবা ডিলিং উইথ কাস্টমার ডিল করা। তার মানে হলো যে কাস্টমারদেরকে সামাল দেওয়াটাই হলো মার্কেটিং, অথবা কাস্টমারের প্রয়োজনকে বুঝে সেটাকে পূরণ করাটাই মার্কেটিং, অথবা কাস্টমারের সাথে একটা লাভজনক সম্পর্ক তৈরি করাটাই মার্কেটিং। মূল কথা হচ্ছে মার্কেটিং বিষয়টা কাস্টমারকে ঘিরে। তো মার্কেটিং কাকে বলে? মার্কেটিং হচ্ছে কাস্টমারের প্রয়োজনকে খুঁজে সেটাকে পূরণ করা লাভজনক উপায়, এটা নয় মার্কেটিং। আমরা এইভাবে চিন্তা করতে পারি খুব সহজ। এরপর আমরা সংজ্ঞাটা আমরা বইয়ের ভেতরে তো আছি, আমরা চলে যাচ্ছি মার্কেটিং ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে ইটস দ্য আর্ট এন্ড সায়েন্স অফ চুজিং টার্গেট মার্কেট। আমরা আর্ট এন্ড সায়েন্স দেখতে পাচ্ছি ইটালিক করে দেওয়া আছে। তো আর্ট এন্ড সায়েন্স, কলা এবং বিজ্ঞান। কলা হচ্ছে প্রয়োগ আর বিজ্ঞান হচ্ছে থিওরি। মার্কেটিং ম্যানেজমেন্টে সুন্দর সূক্ষ্ম প্রয়োগও আছে, আবার কিছু পরীক্ষিত এবং প্রমাণিত থিওরিও আছে। কিসের থিওরি? চুজিং টার্গেট মার্কেট, অর্থাৎ টার্গেট কাস্টমারকে খুঁজে বের করা, এন্ড গেটিং, কিপিং এন্ড গ্রোয়িং কাস্টমার্স, এবং তাদেরকে পাওয়া মানে তাদেরকে আনা, তাদেরকে ধরে রাখা এবং তাদেরকে ধীরে ধীরে গ্রো আপ করা। কিভাবে? ক্রিয়েটিং, ডেলিভারিং এন্ড কমিউনিকেটিং সুপিরিয়র কাস্টমার ভ্যালু। তো সুপিরিয়র ভ্যালু ক্রিয়েট করা, ডেলিভারি দেওয়া এবং কমিউনিকেট করার মাধ্যমে যখন আমরা কাস্টমারদেরকে পাই, ধরে রাখি এবং গ্রো করি এবং কাস্টমারদেরকে খুঁজে বের করি সবার আগে, এই সবগুলো কাজের আর্ট এবং সায়েন্স হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। সুতরাং মার্কেটিং ম্যানেজমেন্টকে আমরা মোটা দাগে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মার্কেটিং সায়েন্স, একদিকে প্রায়োগিক বিদ্যা, আর একদিকে হচ্ছে পরীক্ষিত থিওরি। দ্বিতীয়ত হচ্ছে এটা টার্গেট মার্কেট চুজ করে এবং গেটিং, কিপিং, গ্রোয়িং কাস্টমার, এবং কাস্টমারদেরকে আনে, ধরে রাখে এবং গ্রো করে। এবং তৃতীয়ত হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্টের মধ্যে সুপিরিয়র কাস্টমার ভ্যালু ক্রিয়েট করা, ডেলিভারি দেওয়া এবং কমিউনিকেট করার বিষয় থাকে। এই সবকিছু মিলেই হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। ক্লিয়ার মোটামুটি? জি স্যার। ওকে, মার্কেটিং ম্যানেজমেন্টের এরিয়াটা আমরা জানলাম। তো মার্কেটিং হচ্ছে কাস্টমারের প্রয়োজন পূরণ করা, আর প্রয়োজন পূরণ করতে গিয়ে আমরা যেই ধাপগুলো অনুসরণ করি, যেই বিষয়গুলো আমরা ম্যানেজ করি, সেগুলো মিলে হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। আচ্ছা, এবারে আমরা চলে যাব হোয়াট ইজ মার্কেটেড। কেউ বলেন তো দেখি আগে এই লাইনটার অর্থটা কি? হোয়াট ইজ মার্কেটেড? ইংরেজি প্র্যাকটিস করি আমরা। হোয়াট ইজ মার্কেটেড মানে কি? মানে স্যার কি কি আর কি বিপণন করা হয় এরকম কিছু? ইয়েস, থ্যাংক ইউ। অনেককে জিজ্ঞেস করেছি হোয়াট ইজ মার্কেটেড, সুন্দর বলতে পারেনি। হোয়াট ইজ মার্কেটেডটা প্যাসিভ। কি কি বিপণন করা হয়, কি কি মার্কেট করা হয়, বিক্রি করা হয়। দেখেন, আমরা তো জানি যে মার্কেটে বিক্রি করা যায় প্রোডাক্ট এবং সার্ভিস, তাই না? মার্কেটে সাধারণত প্রোডাক্ট এবং সার্ভিস বিক্রি করা যায়, এটাই আমরা জানি। বাট এখানে দেখেন একটা বিশাল তালিকা দিয়ে দিয়েছি আপনাদের জন্য, 8টা তালিকা। আবার 2 জায়গায় দেখেন মাঝখানে এন্ড দেওয়া আছে। ওই এন্ড কে যদি ভাঙি তাহলে আরো 2টো যোগ হয়, 10টা। মানে 10টা জিনিস বিক্রি করা সম্ভব। কি কি? গুডস, সার্ভিসেস,
হচ্ছে event variances, person, place and property, organizations, information, idea. বোঝা গেল? জি 10টা জিনিস। এখন বলেন তো দেখি এই 10টা জিনিসের মধ্যে কোন জিনিসটা আপনি বুঝেন না? কোন জিনিসটা আপনি ফিল করছেন যে একটু আলোচনা করা দরকার? এগুলো সব বিক্রি করা যায়। সব টাকার বিনিময়ে বিক্রি করা যায়। গুডস, সার্ভিস, ইভেন্টস, এক্সপেরিয়েন্স, পার্সন, প্লেস, প্রপার্টি, অর্গানাইজেশন, ইনফরমেশন, আইডিয়া। স্যার সব অর্গানাইজেশন মধ্যে কি শেয়ার পড়ে? আবার বলেন বুঝি নাই। বললাম অর্গানাইজেশন যেখানে লেখা ওখানে কি শেয়ার পড়ে, যারা শেয়ার করে? শেয়ার বলতে কোন শেয়ার? আপনি এই যে শেয়ার মার্কেটের শেয়ার বলছেন? জি স্যার। না, না, ওইটা হচ্ছে প্রপার্টি, ফাইন্যান্সিয়াল প্রপার্টি। তাহলে অর্গানাইজেশন অর্গানাইজেশনের ঠিক আগেরটা দেখেন। অর্গানাইজেশন হচ্ছে যে কোম্পানির সুনাম বিক্রি করা। যেমন পিউরিট কিন্তু শুধু পিউরিট নিজেকেই বিক্রি করে না, সে ইউনিলিভারকেও বিক্রি করেছে। আমরা ইউনিলিভারের পণ্য। তা নাহলে পিউরিট এত দ্রুত মার্কেটে দখল করতে পারতো না, তাই না? বুঝা গেল? জি স্যার। তারপরেও স্যার সবগুলো এক লাইনে একটু বলে দিলে ভালো হয়। আপনি দেখেন ভেতরে মানে আর কোনটা মনে হচ্ছে যে একটু অস্পষ্ট মনে হচ্ছে? এগুলো সব বিক্রি করা যায়। স্যার ইনফরমেশনটা কিভাবে বিক্রি করা যায়? ইনফরমেশন তো এখন দুনিয়ার খুব দামি একটা প্রোডাক্ট। আপনি প্রতিদিন পত্রিকা রাখেন না? জি স্যার। পত্রিকা রাখেন কি জন্য? ওইটা দিয়ে কি? আমি পত্রিকা রাখি আমার সুবিধা হয় যে মনে করেন যে বাচ্চা হিসু করে দিলে কাঁথার নিচে মানে বিছানার চাদরের নিচেও একটা দেই, উপরেও একটা দেই, তারপরে হচ্ছে কাঁথা বিছিয়ে দিই। এজন্য আমার পত্রিকা কাজে লাগে। বাট আসলে ওদের মতো পত্রিকা কিনি না। কিনি কি জন্য? নিউজ পড়ার জন্য, ইনফরমেশন পাওয়ার জন্য। তারপরে আমরা গুগলে ঢুকি কেন? ইনফরমেশনের জন্য। তো গুগল আমার কাছে কি বিক্রি করছে আসলে? ইনফরমেশন। আমরা বিডি নিউজে কেন ঢুকি? আমরা বিবিসিতে কেন ঢুকি? আমরা প্রথম আলোতে কেন ঢুকি? লাখ লাখ সাবস্ক্রাইবার প্রথম আলোতে ঢুকে এবং প্রথম আলো অনেক টাকা ইনকাম করে। বাট আমি এমবি খরচ করে এটাকে প্রথম যখন আলোতে ঢুকি কি মার্কেটিং জন্য? এর ভাষায় যখন এটাকে আমি সেটেল করব তখন ওইটা কিভাবে মানে মাথায় ঢুকতেছে না ওইভাবে। হ্যাঁ, আমরা ইনফরমেশন বিক্রি করছি। মার্কেটিং এ আমরা বলছি যে বর্তমান পৃথিবীতে শত শত কোটি টাকার ইনফরমেশন বিক্রি হচ্ছে। প্রথম আলো ইনফরমেশন বিক্রি করছে, আল জাজিরা ইনফরমেশন বিক্রি করছে, বিবিসি ইনফরমেশন বিক্রি করছে। ওকে স্যার। তো সবাই তারা কি করছে? ইনফরমেশন বিক্রি করছে। তো তাদেরও তো কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। তারা কাস্টমার খোঁজে যে আমাদের ইনফরমেশন লেটেস্ট, আমাদের ইনফরমেশন বেশি আহ, কি বলে আপডেটেড এবং প্র্যাকটিক্যাল। ক্লিয়ার? জি আর স্যার। কোনটা? গুডস বিক্রি হচ্ছে, সার্ভিস বিক্রি হচ্ছে, ইভেন্টস বিক্রি হচ্ছে। ইভেন্টস বিক্রি হয় এটা কিভাবে বলেন তো? স্যার ওই যে বিভিন্ন ও স্যার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ যারা করে, হ্যাঁ তারপরে ওইখানে যে সরঞ্জাম মানে পরীক্ষা ইভেন্ট দিতে ম্যানেজমেন্টের যে তারপর সরঞ্জাম গুলো থাকে ওগুলো বিক্রি করা যায় আর কি। জি না, আমি সেটা না বলছি না। সার্ভিসের মাধ্যমে না। জি স্যার। তারা যেমন স্যার আমি যেটা বুঝেছি এর আগে ইভেন্ট ম্যানেজমেন্ট পড়ে সেটা হচ্ছে যে স্যার আমরা একটা ইভেন্ট রাখলাম আজকে, মানে ইভেন্ট বলতে কি মানে একটা প্রোগ্রাম। তো হুম। ওইটার মধ্যে এখন যা যা প্রয়োজন এই সব কিছু দিয়ে যে সার্ভিসটা দিয়ে যে আহ, টাকাটা আর্ন করব সেটাই হচ্ছে হ্যাঁ ইভেন্ট। সেটাই তো স্যার, এক্স্যাক্টলি। আমিও সেটাই বলছি ইভেন্ট স্যার, ম্যানেজমেন্ট হচ্ছে, বুঝে বলতে আমি পারিনি। এক শব্দে বলি, ইভেন্ট বিক্রি করা মানে হচ্ছে আয়োজন বিক্রি করা, জি স্যার। অ্যারেঞ্জমেন্ট। স্যার ওই যে যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ এখানে কিন্তু করে তারাই তো এগুলো বিক্রি করে আর কি, যেমন বিভিন্ন বিয়ের এখানে কিন্তু প্রোগ্রামে। কোনো পণ্য বিক্রি হচ্ছে না, just না স্যার কাজ। আয়োজন, হ্যাঁ আয়োজনটা বিক্রি হচ্ছে। জি স্যার, আয়োজনটা। জি স্যার এই যে যেমন আপনি একটা 3 দিন ধরে ডেকের তারা, বড় বড় পাতিলগুলো নিয়ে আসে ওইটার একটা ভাড়া চার্জ ধরে তারা যে দিচ্ছে ব্যবহারের জন্য। সেগুলো তো মনে করেন যে আপনার ইসের চার্জ ধরেই, কিন্তু তারা যে কষ্ট করে সেগুলো সব অ্যারেঞ্জ করে দিল জি স্যার। সেটা তো একটা বড় চার্জ ধরে ওটাই। হ্যাঁ স্যার ওইটাই। তো ইভেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে মূলত 3 দিন ধরে তারা সবকিছু সাজায়, এই যে বিয়ের অনুষ্ঠানগুলো সাজায়, এরপরে এই যে গেট। মেহমানরা আসে 2 ঘন্টার মধ্যে পুরো তছনছ করে দিয়ে যায়।
এসে দেখে যে সব সাজানো গোছানো, যাওয়ার সময় আবার সব একেবারে সিডর স্যার বলে হ্যাঁ দিয়ে সাথে আবার করে তারা নিয়ে যায় স্যার, সাথে করে আবার নিয়ে যায়। সেগুলো আবার গুছিয়ে ফেলতে হয়। মানে এই যে আগের গোছানো এবং পরের গোছানো এই সবগুলো কাজ করে দিলাম, বিনিময়ে আমাকে পয়সা দেন। তার মানে আমি আপনার কাছে ইভেন্টস বিক্রি করছি বা অ্যারেঞ্জমেন্ট বিক্রি করছি। তা না হলে আত্মীয়-স্বজন ৩ দিন ধরে একেকজন একেকটার দিকে খেয়াল রেখে তারপরে সব রেডি করা লাগতো। এখন আর সেটা লাগে না। সবাই থাকে হচ্ছে বিভিন্ন কাজে, ফটো সেশনে, তারপরে গায়ে হলুদে, বিভিন্ন মানে সাজানো গোছানোতে। সময় মতো আসে, খেয়ে দেয়ে ব্যাস আবার চলে যায়। ক্লিয়ার? ইভেন্টস। এক্সপেরিয়েন্স বিক্রি করা যায় কি করে? স্যার ওই যে বলেছিলেন তো এর আগে পড়িয়েছেন। কি? দেখি যেমন মনে আছে কি? স্যার আমরা যখন ডক্টর দেখাতে যাই সবসময় একজন অধ্যাপক খুঁজি। কেন? কারণ হচ্ছে সে অনেক বছর যাবত অভিজ্ঞ। হ্যাঁ, ওইটাকে তার আমরা এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা বলছি। বেশি, তার মানে তার কাছ থেকে যে কাজটা আমরা পাবো সেটা নিখুঁত হবে, ভালো হবে বা উন্নত মানের হবে। তো আমরা এখানে ওইটাকে এক্সপেরিয়েন্স বলছি না। আমরা এক্সপেরিয়েন্স বলছি হচ্ছে আহ, যেটা আপনার একটা ফিলিংস দেয়, কোন একটা কিছুর ফিলিংস আপনাকে প্রদান করা হয়। আপনি আছেন যদিও মাটিতে, কিন্তু আপনাকে আকাশের ফিলিংস দেওয়া হয়। ও আচ্ছা উদাহরণ দিচ্ছি, ওইটা। জি জি আপনার জি। বিভিন্ন রাইড গুলোতে চড়েন না, এখানে আপনাকে এক্সপেরিয়েন্স দেওয়া হয়। হ্যাঁ কেবল হ্যাঁ। গাড়ি চড়ছেন, নব আপনাকে একটা থিয়েটারটাও ওরকম আগে করা হতো আগে। ইয়েস ইয়েস ডেফিনেটলি। সো এক্সপেরিয়েন্স মানে হচ্ছে এই যে এগুলো দেয়া। আপনার নন্দন পার্কে যদি যান, সেখানে একটা বরফের ঘর আছে। তাহলে আপনি গরমের দেশের মানুষ হয়েও বরফের ঘর কেমন 10 মিনিটের জন্য একটা দেখার সুযোগ পেলেন, একটা ও অভিজ্ঞতা স্যার দিল তাহলে আপনাকে। আমরা এর আগে তো ওইটা পড়েছিলাম, কোনটা? ওই যে এক্সপিরিয়েন্স, একজন মানুষের বেশি এক্সপিরিয়েন্স থাকলে কেন ওইটা বিক্রি করা যায়, কিভাবে বিক্রি করা যায়, এটা ওইটা কোথায় পড়েছিলাম না? পড়েছেন আমি জানি না। আমি এরকম বলেছি বলে আমার মনে পড়ে না। আর আপনি কোথায় পড়েছেন আমি ঠিক বুঝতে পারছি না। ওটা পণ্য এবং সার্ভিসের সাথে ছিল, ওটা আলাদা বিষয়। বলেছিল যে আমাদের আহ, অভিজ্ঞ লোক দিয়ে কাজ করা। হুম হ্যাঁ, হুম সেটা হুম। পড়তে হ্যাঁ হবে। সেটা পড়েছি স্যার। ওকে, তাহলে এক্সপেরিয়েন্স গেল। পার্সন বিক্রি করা যায়, মানে করতে পারেন কিভাবে এটাও বলেন তো? বলেছিলেন স্যার। বলেন তো দেখি মনে আছে কিনা। হ্যাঁ যেমন এই যে আম, একজন ব্যক্তির ফটো কিছুতে ইউজ করা বা একজন ব্যক্তির নামে একটা জিনিস বের করা, সরি এখানে নামে না মানে পার্সন। পার্সন বলতে আমরা একজন ব্যক্তির সুনাম বিক্রি করছি, সেটাই। হ্যাঁ সুনাম, যেমন আপনি বলছিলেন whenever ওই an যে লাক্সে, organization, লাক্সের গায়ে হ্যাঁ যেমন ইয়া ছিল, ওই ঐশ্বরিয়ার ইয়াটা ধরে রাখা হয়েছিল, ঐশ্বরিয়ার নামটা। আচ্ছা, যেমন আমরা যদি বলি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উনি আগে অমুক ছিলেন, উনি আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, বা ওনার এই যোগ্যতা, তার মানে আমি আসলে ওনার সুনামটাকে বিক্রি করছি। একটা হাসপাতাল যখন বলে আমাদের এখানে অমুক ডাক্তার বসেন, যিনি হচ্ছেন উপমহাদেশের এই বিষয়ে ব্যাপক বিশেষজ্ঞ, তাহলে উনি আসলে ডাক্তারের সুনাম বিক্রি করছেন। শুধু চিকিৎসাই বিক্রি করছেন না, ডাক্তারের সুনামও বিক্রি করছেন। এগুলোই হচ্ছে আমরা বলি পার্সন, নেম এন্ড ফেম। তো মোটামুটি ক্লিয়ার বোধহয়। গুডস, সার্ভিসেস, ইভেন্টস, এক্সপেরিয়েন্স, পার্সন, প্লেস, প্রপার্টি। প্রপার্টি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিনান্সিয়াল প্রপার্টি, আর একটা হচ্ছে আহ, আর একটা হচ্ছে রিয়েল প্রপার্টি। আমরা যদি একটু দেখি, সরি এখানে নেই। তো ফিনান্সিয়াল প্রপার্টি আর হলো রিয়েল প্রপার্টি। ফিনান্সিয়াল প্রপার্টি হচ্ছে যখন শেয়ার, তারপরে হলো সেভিংস স্কিম, বিভিন্ন ধরনের এই যে এটা কি বলে বন্ড, এগুলো হচ্ছে ফিনান্সিয়াল প্রপার্টি। আর রিয়েল প্রপার্টি কি জিনিস বলেন তো? জমি জমা স্যার। রিয়েল প্রপার্টি মানে কি? ইয়েস, বিল্ডিং, জমি ইত্যাদি, এগুলো হচ্ছে রিয়েল প্রপার্টি। তাহলে প্লেস গেল, প্রপার্টি গেল। প্লেস বলতে আমরা কোনো একটা সুনাম, আহ, কোনো একটা স্থানের ট্যুরিজম কেন্দ্রিক যে সুনামটা সেটাকে আমরা বুঝাচ্ছি। অথবা যদি ফাইন্যান্সিয়ালি ইনভেস্টমেন্টের জন্য আহ, মানে বিখ্যাত যে কোনো একটা জায়গা, এমন যদি হয় তাহলে সেটাকে বলা যেত। যেমন মালয়েশিয়া, আহ মালয়েশিয়ার একটা সুনাম আছে, যেখানে ট্যুরিজমের জন্য বেশ ভালো জায়গা। আবার থাকা বসবাসের জন্য একটা ভালো জায়গা, এরকম যদি কোনো এলাকার সুনাম
তৈরি করে ফেলা যায় সেটাকে আমরা বলছি প্লেস। স্যার তাহলে ওকে, মোটামুটি কি একটু করতে পারি? ক্লিয়ার হলাম না তাহলে স্যার। কোনটা? প্লেস প্লেসটা হচ্ছে আপনার কোন একটা জায়গা, সেটা ট্যুরিজমের জন্য হতে পারে, বেড়াতে যাওয়ার জন্য হতে পারে। যেমন আমরা বলি যে কক্সবাজার ভ্রমণ 3 দিনের জন্য মাত্র এত টাকা। ও মানে আমরা অফার করলাম সেটা। হ্যাঁ, হ্যাঁ। জি অথবা স্যার। মালয়েশিয়া ই করলো যে আম, বেড়ানোর জন্য দক্ষিণ এশিয়ার খরচে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মালয়েশিয়া। তো এটার একটা ভ্যালু আছে এই প্লেসের, কিন্তু ভিয়েতনাম বললে সেরকম ভ্যালু নেই। তো এই যে জায়গার একটা ভ্যালু ক্রিয়েট করা হয় মূলত ট্যুরিজমের জন্য, এছাড়াও আপনার হ্যাঁ স্যার, ইনভেস্টমেন্টের জন্য হতে পারে। ভিয়েতনামও যেমন তো অনেক সুন্দর স্যার। তাই নাকি? আমাদের কমন পিপলের জন্য ভিয়েতনামটা অতটা মানে পরিচিত না। আপনি হয়তো হ্যাঁ একটু স্যার, ভালো বাট জানেন বা ভিয়েতনাম অনেক সুন্দর স্যার। গিয়েছিলেন কিনা, না ছবি দেখেছেন শুধু? না স্যার, দেখেছি, আচ্ছা। রিলেটিভসরা থাকে তো। হুম। তা আপনার তো আসলে পার্সোনালি পরিচয় হওয়ার কারণে আপনি এটা জানেন, কিন্তু আমাদের দেশের মানুষেরা ট্যুরিজমের জন্য ভিয়েতনামের চেয়ে মালয়েশিয়াকে বেশি উপযুক্ত বলে মনে করে। ওকে, তো আমরা এই পয়েন্টগুলোর আর কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা আছে কি? না স্যার। ওকে, আমরা তাহলে নেক্সট চলে যাচ্ছি। সরি, নেক্সট টপিকে, ডিমান্ড স্টেটস। আমরা 8 ধরনের ডিমান্ড স্টেট নিয়ে আপনার সাথে আমরা কথা বলবো। স্টেট শব্দের অর্থ কি কারো জানা আছে কি? হোয়াট ডু ইউ মিন বাই স্টেট? রাজ্য স্যার। স্টেটের অনেকগুলো অর্থ আছে, রাজ্য আছে, তারপরে রাষ্ট্র হচ্ছে আছে। বর্ণনা করা আছে। স্টেট দা ডিফারেন্ট টাইপস অফ ডিমান্ড। স্টেট ডিফারেন্ট টাইপস অফ ডিমান্ড যদি বলা হয় তাহলে বিভিন্ন ধরনের ডিমান্ড। হ্যাঁ স্যার, এটাকে বর্ণনাও বোঝায়। কিন্তু এখানে স্টেট মানে হচ্ছে অবস্থা, সিচুয়েশন, কন্ডিশন। ওকে, তাহলে ডিমান্ড স্টেট বলতে কি বোঝালো? চাহিদার অবস্থা, তাই না? চাহিদা, জি স্যার। চাহিদার অবস্থান। So whenever you face customer, whenever you deal customers, you will face different types of customers. You will face different types of demands from the customers. আপনি যখন কাস্টমারদেরকে সামাল দিবেন, কাস্টমারকে হ্যান্ডেল করবেন, তখন কাস্টমারদের এক একজনের কাছ থেকে এক এক ধরনের ডিমান্ড এর সম্মুখীন হবেন আপনি। সেগুলোর সাথে আমরা একটু পরিচয় করিয়ে দিই। নাম্বার 1 হচ্ছে নেগেটিভ ডিমান্ড। নেগেটিভ ডিমান্ড হচ্ছে when the customers are not interested to the product, not only they dislike the product, but also they are ready to pay to avoid the product. তারা শুধু এই প্রোডাক্টটা ডিসলাইক করতেই পছন্দ, মানে প্রোডাক্ট থেকে বাঁচার জন্য হ্যাঁ, প্রোডাক্টটা সে মনে করছে তার জন্য ভয়ঙ্কর বা ক্ষতিকর বা খুব বিভীষিকাময়। তো সেই তাহলে স্যার এটা করোনা ভাইরাসের যে প্রোডাক্টটা উৎপাদন হয়েছিল মনে হয় ওইটা স্যার। স্যার উম, না করতে চাই। ভাইরাস। দেখলেই সেন্স এলোমেলো হয়ে যায়। তো স্যার। সেটার হাত থেকে বাঁচতে অধিক টাকা দিতে রাজি আছেন।
সার্জারি সার্জারি তো খুব আতঙ্কর একটা বিষয়। অন্য যা করা লাগে ডাক্তার সাহেব, ব্যায়াম দেন, তারপরে খাবার দেন, ওষুধ দেন, তারপরে যা করেন, কিন্তু সার্জারিটা অ্যাভয়েড করা যায় কিনা, এটা হচ্ছে একটা নেগেটিভ ডিমান্ড টু দ্য সার্জারি। ক্লিয়ার? তিনি কিন্তু ইনসুলিনটা অ্যাভয়েড করতে চায়। কিছু কিছু প্রোডাক্ট আছে যেখানে কাস্টমাররা দে আর রেডি টু অ্যাভয়েড দ্যাট প্রোডাক্ট, দে আর রেডি টু পে টু অ্যাভয়েড দ্যাট প্রোডাক্ট। জি স্যার। 2 নম্বর হচ্ছে নন এক্সিস্টেন্ট ডিমান্ড। নন এক্সিস্টেন্ট ডিমান্ড মানে হচ্ছে when customers have no demand to that product, যখন ওই প্রোডাক্টের প্রতি কাস্টমারের কোনো চাহিদা নেই। প্রোডাক্টের যেমন যেমন মনে করেন যে কিছু কিছু প্রোডাক্ট আছে, কি হতে পারে, যে প্রোডাক্টের কাস্টমারদের কাছে কোনো আগ্রহ নেই, মানে প্রয়োজন নেই। যেমন চাইনিজ ভাষা, চাইনিজ ভাষা শেখার প্রতি মানুষের বিশেষ কোনো আগ্রহ নাই। মানুষের মানে অনেক কাস্টমারের, they don't feel an interest to learn the Chinese. তো সেই ক্ষেত্রে চাইনিজ বলবে যে এটা হচ্ছে নন এক্সিস্টেন্ট ডিমান্ড। ল্যাটেন্ট ডিমান্ড, ল্যাটেন্ট শব্দের অর্থ কি? ল্যাটেন্ট শব্দের অর্থ জানা আছে কারো? সুপ্ত স্যার। সুপ্ত, থ্যাংক ইউ। ল্যাটেন্ট ডিমান্ড মানে হচ্ছে যে ডিমান্ডস আর অ্যাভেলেবল ইন দ্য মাইন্ড অফ কাস্টমার্স বাট আর নট being fulfilled by any current companies or any available products. কাস্টমারের চাহিদা আছে কিন্তু কোনো পণ্য, কোনো কোম্পানি চাহিদা পূরণ করতে, এই জাতীয় ডিমান্ডকে বলা হয় ল্যাটেন্ট ডিমান্ড। When demand for any solution is available in the mind of the customers but no existing product are fulfilling those demands, এটাকে বলা হয় ল্যাটেন্ট ডিমান্ড। এরকম কোনো ডিমান্ডের কথা কি আপনি জানেন? কাস্টমার চায় বাট মার্কেটে কোনো কোম্পানি সেই ধরনের চাওয়া পূরণ করার মতো কোনো প্রোডাক্ট দিতে পারছে না। এরকম কোনো ডিমান্ডের কথা কেউ বলতে পারে? অসংখ্য আছে, অসংখ্য। দেখি একটা ভ্যাকসিন। করোনার ভ্যাকসিন, করোনার ভ্যাকসিন চলে আসছে। স্যার পুরোপুরি ভাবে তো সব জায়গায় দিতে পারতেছে না স্যার, যেমন বাংলাদেশে কিন্তু আসে নাই বা আসছে বলে তো মানে খুব রেয়ার। মানুষ তো অলরেডি, মানুষ খবর আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ জি স্যার। মনে করেন যে জ্যামের মধ্যে থেকে গাড়িটা, জ্যাম থাকবে তখন আস্তে করে আকাশে উঠে যাবে, জ্যাম শেষ আছে না চাহিদা? স্যার আগে তো বলতো মানুষ যে 2050, ছোটবেলা কি শুনতাম যে 2050 সালে নাকি আর কি আকাশের উপর দিয়ে গাড়ি চলবে। রাশিয়া নাকি কমার্শিয়ালি উৎপাদন শুরু করে দিয়েছে এই আকাশে ওড়ার ট্যাক্সি। তো সেটা এখনো স্যার এটা মার্কেটে কিভাবে পসিবল স্যার? এটা প্রথমে কি যখন আপনি প্লেনের কিছু বলেছিলেন, একটা দিয়ে দিবে স্যার? স্যার প্রথমে যখন বলেছিলেন ভেবেছি আপনি মজা করতেছেন। কেন? না স্যার এমনি, মানে কোনটা? এই যে এই প্রথমে বলতেছিলেন যে আকাশে গিয়ে আমরা বিজনেস করব বা এই সেই, তো প্রথমে ভাবছি যে মজা করতেছে স্যার হয়তো। এখন আমরা কোথায় আছি বলেন তো? ক্লাস করছি কোথায়? কোন ক্লাসরুমে ক্লাস করছি? বাতাসে তো। হ্যাঁ স্যার স্যার বাতাসের অনলাইনে মাধ্যমে স্যার। তো আকাশে নেটের করছি না। মাধ্যমে। এখন এখন তো পল্টন ময়দানও আকাশে উঠে গেছে, হাজার হাজার মানুষের প্রোগ্রাম হয় সব নেটে, তাহলে সেটা আকাশে ওঠা না? জি স্যার স্যার। রাশিয়াতে গাড়িটা এখন বানাবে স্যার, ওটা আকাশে কিভাবে উড়বে স্যার? প্লেনের কিছু একটা কি দিয়ে দিবে নাকি? এটা ইসের মতো, ড্রোনের মতো। আপনার চোখের সামনে ড্রোন উঠতে পারলে একটা প্লেন উঠতে অসুবিধা কোথায়? একটা ট্যাক্সি উঠতে অসুবিধা কোথায়? এটা তো এখন স্বপ্ন না, স্বপ্ন কিছুদিন আগে ছিল, এখন তো বাস্তব। মনুষ্যবিহীন ড্রোন যেভাবে পৃথিবী ছেয়ে গেছে। আপনি ড্রোন দেখেছেন? এখানে কেউ আছেন যে নিজে চোখে ড্রোন দেখেছেন?
স্যার দেখেছিলাম, মানে স্যার দেখেছিলাম ড্রোন এক জায়গায়। ছোট্ট একটা জিনিস, জি স্যার, এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, পরে সে দেখেছিলাম একজন আকাশে উড়াচ্ছিল। অনেক উপরে উঠে যায়, আকাশে অনেক উপরে উঠে যায়, একবারে সেই কাক যেখানে এখন ওড়াউড়ি ড্রোন করে। দিয়ে তো স্যার, ড্রোন দিয়ে তো সিনারি গুলো রেকর্ড করে স্যার, ক্যামেরা হ্যাঁ, দিয়ে। এখন তার হেলিকপ্টারে উঠে প্লেন ধরতে হয় না, মানে ক্যামেরা ধরতে হয় না, জি এখন স্যার, সব ড্রোন দিয়ে জি করে। স্যার। তো ড্রোনের বড় ভাষণটাই হচ্ছে যে আহ, মানে একটা গাড়ি। তো এই যে আমাদের এর মধ্যে একটা চাহিদা যে যদি এমন হতো যে আকাশে উড়বে, তো স্যার সেটাই এক হয়েছে। সময় দেখবেন মানে যে আকাশেও জ্যাম লেগে গেছে মাটির মতো। ল্যাটেন্ট ডিমান্ড হচ্ছে সেটাই, যে কাস্টমারের মনে চাহিদা আছে বাট কারেন্টলি কোনো প্রোডাক্ট এখনো সেই চাহিদা পূরণ করতে পারছে না, এটার নামই হচ্ছে ল্যাটেন্ট ডিমান্ড। আবার ছোট অন্যটাও আছে, যেমন আপনি ঘরের এমন কিছু কাজ আছে যেগুলো মনে করেন যদি একটু ওইভাবে করা যেত, একটা মেশিন থাকতো আমি করে দিতাম। যেমন এক সময় মায়েরা চিন্তা করতো যে বাচ্চারা হিসু করে বিছানা ভিজিয়ে ফেলে, যদি এমন কিছু হতো যে এটা একটু আটকে ফেলা যায়, স্যার পরবর্তীতে সেটা বানাইছে প্যাম্পাস তো, দিয়ে পাইপ বানাইছে চায়নারা। দিত। বানানোর আগ পর্যন্ত আমরা ওইটাকে বলবো ল্যাটেন্ট ডিমান্ড। আমরা ল্যাটেন্ট জি ডিমান্ডে স্যার, ফিরে আসি, কাস্টমারের মনে চাহিদা আছে বাট মার্কেটে কোনো প্রোডাক্ট নেই, এটার নামই ল্যাটেন্ট ডিমান্ড। তো জি স্যার। আমরা যারা মার্কেটিং করব ভবিষ্যতে, আমরা কাস্টমারের এই ল্যাটেন্ট ডিমান্ড যদি ধরতে না পারি মার্কেটে টিকতে পারবো না। এই ডিমান্ড ধরতে পেরেছিলেন তারা, বসুন্ধরা গ্রুপ। এই ডিমান্ড ধরতে পেরেছিল যমুনা গ্রুপ, যে কারণে তারা মানে বিঘার পরে বিঘা জমি কিনে রেখেছে। কিন্তু সেগুলো এখন তারা সোনার দামে বিক্রি করছে। এই যে বুঝতে স্যার পারা যে আমাদের ভবিষ্যতে ভার্সিটির মানুষের পাশের এই ধরনের, জমিগুলো তো এরকম স্যার। হ্যাঁ, তো মানুষের জন্য চাহিদা আছে কিন্তু মার্কেটে কোনো প্রোডাক্ট দিতে পারছে না, এগুলোই হলো ল্যাটেন্ট ডিমান্ড। কোনো কোনো ক্ষেত্রে এমন হয় কাস্টমার নিজেও বোঝে না যে আমি এটা মনে মনে চেয়েছিলাম, প্রোডাক্টটা সামনে দেখার পর বলে আয় হায় এরকম একটা জিনিস, এটা আমার একটা অনেক সুবিধা। গেল ল্যাটেন্ট ডিমান্ড, এরপরে ইরেগুলার ডিমান্ড। ইরেগুলার হচ্ছে সিজনাল, যেমন শীতে আছে গরমে নাই, এমন কোন প্রোডাক্ট আছে নাকি যার শীতে ডিমান্ড আছে বলতে পারবেন? শীতে ডিমান্ড আছে গরমে নাই। স্যার কমফোর্টার। সোয়েটার, সোয়েটার স্যার ওটা তো স্যার সিজনাল সোয়েটার, গরমের ডিমান্ড না? সোয়েটার, কমফোর্টার। চাদর, ব্ল্যাঙ্কেট, তারপর স্যার কমফোর্টার ইয়েস, গুলো তো শীতের দিনে স্যার। কমফোর্টার, কমফোর্টার কি? স্যার কমফোর্টার তো হইছে স্যার অনেকটা ল্যাপের মতো আধুনিক আর কি, এটা আর কি আধুনিক ভাবে বানায় ওই লেপের একটু ভিন্ন নাম না? আর কি, লেপের মতোই আমি এখন যে নতুন বের হইছে স্যার, কয়েক বছর আগে। আমি যে আগে জানতাম ডিম ভাজি আর ডিম পোস, হলে গিয়ে শুনি কি বলে যে ডিম ফ্রাই, তারপরে ডিম মামলেট, কিন্তু এগুলো কি জিনিস দেখি তো। পরে ওই ভাজি আর মানে পোস্ট যেটা আমরা ছোটবেলায় বাসায় শুনতাম সেগুলোর স্মার্ট নাম হচ্ছে ডিম ফ্রাই, ডিম আমলেট ইত্যাদি। তো যাই হোক, ইরেগুলার ডিমান্ড হচ্ছে সিজনাল ডিমান্ড। গরমে আছে শীতে নাই, এরকম ডিমান্ড কিসের বলেন তো? ফ্যান স্যার, গরম কম্পিউটার। ফ্যান, ইয়েস, এসি। আমব্রেলা। জি স্যার, আমব্রেলা। আমরা আমব্রেলা অনেকে ইউজ করে শীতের বেলাও স্যার, ওই যে রোদে। রোদের জন্য স্যার। আচ্ছা, সেটা এই শীতে করবে না, যখন শীত আর একটু কমে তখন করবে। এই জি এখন স্যার, যে এখন তো পরের রোদ শীতটা চাষ শীতটা লাগলে একটু আরামদায়ক। এরপরে বাঁ পাশে দেখেন ডেক্লাইনিং ডিমান্ড, মানে যে যার ডিমান্ড দিন দিন পড়ে যাচ্ছে, এমন কিসের ডিমান্ড আছে বলেন তো? স্যার বুঝিনি কথাটা। ডিক্লাইনিং ডিমান্ড, ডিমান্ড decreasing ডে বাই ডে। স্যার টিভি। টিভির ডিমান্ড কমে যাচ্ছে, খারাপ বলেন নাই। হ্যাঁ স্যার, এটা তো ভালোই একটা। এমন এখানে এখানে কেউ কি আছেন যে যার বাসায় টিভি নেই? স্যার আছে, বাট দেখা হয় না যেরকম আগে, যেরকম একটা স্যার ইন্টারেস্ট আছে, ছিল নামের এখন 2-3 মাসে নাই। একবারও ছেড়ে দেখা হয় না। আহ, জি স্যার।
খালি ইউটিউব দেখা যায় স্যার, ওই যে এলইডি নাকি কি স্যার, তারপরে স্যার আবার বাটন এইসব ফোন। টিভি গুলো তো আর কি এখন বেশি ডিমান্ডেবল। হ্যাঁ, ওই যে টিভিগুলো, মানে টিভির কাজটা আসলে অন্যভাবে হয়ে যাচ্ছে, এজন্য সেট হিসেবে বা প্রোডাক্ট হিসেবে টিভির ডিমান্ডটা কমে জি যাচ্ছে। স্যার। তারপরে টাইপরাইটার মেশিন এর ডিমান্ড ডিক্লাইন, তাই না? জি স্যার। তারপরে স্ট্যান্ডেস্টার কি জিনিস বলেন তো? ওই যে স্যার চাষ করে, না 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 ট্যান্ডেস্টার কি জানি? তো দেখতে আমি চিনতাম না, আমার হাজবেন্ড স্যার আমি ভুলে গেছি আর কি, আমার মাথায় আসছে না কি দেখছিলাম। শুনছি নামটা। স্যার, আপনার জি হাজবেন্ডকে স্যার। বলবেন একটা ভালো হেডফোন কিনে দিতে। স্ট্যান্ডেস্টার আপনার কি কাজ করবে? অজয় স্যার, আচ্ছা। বলি সাহেল আক্তারকে বলছি তার হাজবেন্ড যেন স্ট্যান্ডেস্টার না কিনে আপাতত একটা হেডফোন কিনে দেয়, তাহলে আমরা আওয়াজ থেকে অন্তত মুক্তি পাবো। পাশে কাজ হচ্ছে। না না, আপনার হেডফোন জাতীয় ঝামেলা চলতেছে। স্যার আপনার জুমে ঢুকলেই কেন জানি এই সমস্যাটা হয়। যাক, ঝামেলাটা আমার ঘাড়ে চাপাই। তো ডিক্লাইনিং ডিমান্ডটা ক্লিয়ার। এরপর আমরা দেখি আনহোলসাম ডিমান্ড। ম্যাচেস উইথ দ্য সাপ্লাই। যখন কোম্পানি যে পরিমাণ সাপ্লাই দিচ্ছে সেই পরিমাণ ডিমান্ড হচ্ছে, এটাকে আমরা বলছি ফুল ডিমান্ড। মানে আমার যতটুকু ক্যাপাসিটি ঠিক ততটুকু মার্কেটে ডিমান্ড আছে, এটাই হচ্ছে ফুল ডিমান্ড। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আর ওভারফুল ডিমান্ড হচ্ছে when the demand exceeds the capacity of the production, এটা হচ্ছে ওভারফুল ডিমান্ড। তো তখনই মানে হচ্ছে প্রোডাক্ট কাস্টমাররা আছে লাইন অনেক ধরে। কিন্তু ডিমান্ড মানে ডিমান্ডের চেয়ে প্রোডাক্ট বেশি, ওইটা স্যার? ওইটা হচ্ছে ওটা হচ্ছে না না, যখন প্রোডাক্টের যে ডিমান্ড বেশি সেটাকে আমরা বলছি ওভারফুল ডিমান্ড। ও আচ্ছা। প্রোডাক্টের যে ডিমান্ড বেশি তখন হচ্ছে ওভারফুল ডিমান্ড। একটা উদাহরণ দিচ্ছি, ডিমান্ড আমি বেশি। একবার গিয়েছিলাম ঘরোয়া হোটেলে মতিঝিলে, জি একসময় স্যার। ছিল হোটেলটা। এখন নাই স্যার, এখন তো মনে হয় ইসে চলে আসছে রাইসা বাজারে। তাও ওইটা হ্যাঁ, আসল কিনা জানি তো না। আমরা সেখানে আমি একবার দুপুরে 11টা বা 12টার দিকে ঢুকেছিলাম। ঢুকে সকালে নাস্তা করা হয়নি কোনো কারণে, দুপুরে একসাথে ঢুকে সময় হাতে ছিল না, বললাম যে পরোটা আছে কিনা। তো তার বক্তব্য হলো যে জি মানে স্যার। সে যেটা আকার ইঙ্গিতে বোঝালো যে এখন তো পরোটা খাওয়া, এখন হচ্ছে খিচুড়ি, ঘরোয়া খিচুড়ি হলো বিখ্যাত। হ্যাঁ স্যার, তো আপনাকে বিখ্যাত অনেক। মানে একজন একজন কাস্টমার লস করা, কারণ বেশ ভালো ভিড় আছে। এখন সে যে কোনো ভাবে চাচ্ছে আমি যেন এখানে উঠে যাই, তাহলে আর কাস্টমার সে বসাতে পারবে। তার মানে হলো যে তার আসলে যে যে পরিমাণ কাস্টমারের ডিমান্ড আছে, সাপ্লাই হচ্ছে তার চেয়ে কম। তো এখন মানে কিছু কিছু কাস্টমার চাইলে বাদ দেয়, স্যার যেগুলো আমরা একবার অর্ধ- কাজিনরা মিলে ইফতারতে গেছিলাম ঘরোয়াতে, তখন এই অবস্থা হয়েছিল স্যার। মানে কাস্টমার বাহিরে অনেক দাঁড়ায় আছে, বাট ওদের বসার স্পেস নাই। পরে আমাদের কি হয়েছে, বাইরে পানি টানি খেয়ে তারপরে যারা বুক করে ফেলছে তারা বের হওয়ার পরে যে এই করে ফেলে। আমরা 1 ঘন্টা আগে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে গিয়ে তাও সিট খালি পাইনি। জি, এই হলো ওভারফুল ডিমান্ড। আর আনহোলসাম ডিমান্ড হচ্ছে, হোলসাম শব্দের অর্থ হলো স্বাস্থ্যকর অথবা আম, অথবা কি বলে এটা, বিশুদ্ধ। আনহোলসাম মানে অস্বাস্থ্যকর অথবা অনৈতিক। আনহোলসাম ডিমান্ড কিছু ক্ষেত্রে কাস্টমারদের পক্ষে অনৈতিক ডিমান্ড পাওয়া যায়। যেমন কখনো কখনো সে অবৈধ প্রোডাক্ট সে চায়। যেমন হাসপাতালে অনেক হাসপাতাল না, ভার্সিটিতে গিয়ে অনেক সময় যদি বল, স্লিপিং পিল। জি বুঝিনি, আরেকবার বলেন। স্যার স্লিপিং পিল দেয় না ডিসপেন্সারিতে গিয়ে, সেটা তো ও অনৈতিক আচ্ছা, স্যার। তো আরেকটা আছে যেমন আসলে বেতন ঠিক মতো দিয়ে দেবো আর আমার একটু তাড়া আছে, সার্টিফিকেট একটু আগে কিনা। তো
একটাই যে আমি সার্টিফিকেট নিতে এসেছি। তো এই জাতীয় আপনার কখনো কখনো তো যখনই আপনি হ্যান্ডেল করবেন তখন বিভিন্ন ধরনের কাস্টমার পাবেন এবং তাদের চাহিদাগুলো সেই 8 types of demand lists: negative, non-existent, latent, declining, irregular, full, overfull, and finally unwholesome demand. Do you have any question on any of these demand states? Okay. What is জি স্যার। market? Where buyer and seller come and then bargain for a certain product and then finally purchase. That place is called market. আসলে কাস্টমার কাস্টমার। মার্কেটিং ভাষায় মার্কেট মানে কাস্টমার। তো ফুল সংজ্ঞাটা যদি আমরা জানতে চাই তাহলে হচ্ছে এ সেট অফ অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল বায়ার প্রোডাক্ট অর সার্ভিস। একটা পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে। জি, আমাদের মিনিমাম 13 জন এখন পর্যন্ত আছেন। সবাই কি শুনতে পাচ্ছেন না? ক্লিয়ার না? জি স্যার। স্যার জি স্যার। আমরা একটু চেক করি। অন্বেষা কি আছেন? আচ্ছা, তারপরে আফসানা লিমা আছেন। শুনছেন? তাবাসসুম আক্তার আছেন। তাবাসসুমের খোঁজ পাচ্ছি না। সালমা তন্নি আছেন কি? জি স্যার আছি। আচ্ছা, আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে করে দেবো। এখন আমরা দেখি যে হোয়াট ইজ মার্কেটের সংজ্ঞাটা হলো সেট অফ অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল বায়ার্স অফ প্রোডাক্ট এন্ড সার্ভিস। তো মার্কেটের আমরা একটু স্ট্রাকচার অফ ফ্লো মডার্ন বর্তমানে যে বিনিময় চলছে, এ ওর কাছে দিচ্ছে, ও ওকে দিচ্ছে, এভাবে যে বিনিময় হচ্ছে, আগে যেটা নিজে উৎপাদন করে সেটাই ভোগ করতো, কিন্তু এখন বিনিময় একটা বিশাল এরিয়া চলছে। তো এই যেখানেই বিনিময় হয় সেখানেই একটা মার্কেট। যে যাকে দিচ্ছে, যিনি নিচ্ছেন তিনি ক্রেতা বা তিনি কাস্টমার, যিনি দিচ্ছেন তিনি বিক্রেতা। এই এক্সচেঞ্জ ইকোনমির মধ্যে আমরা 5 ধরনের কাস্টমার দেখতে পাচ্ছি বা 5 ধরনের মার্কেট দেখেন। মাঝখানে আছে গভর্নমেন্ট মার্কেট, আর দিকে আছে রিসোর্স মার্কেট, কনজিউমার মার্কেট, ইন্টারমিডিয়ারি মার্কেটস, ম্যানুফ্যাকচার মার্কেটস। এরা সবাই হচ্ছে মার্কেট, সবাই। আপনি যদি ব্যবসা করেন, এই যে কোনো একটা ক্রেতাকে টার্গেট করে বিক্রি শুরু করতে পারেন। সাধারণত আমরা জানি ক্রেতা মানে হচ্ছে যে ভোগ করার জন্য কেনে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 5 ধরনের ক্রেতা আছে। মানে 5টা জায়গা আছে যেখানে আপনি পণ্যের ব্যবসা করতে পারেন, কাছে ব্যবসা করতে পারেন। আবারও বলছিল নাম কি? কেন্দ্রে আছে গভর্নমেন্ট মার্কেট, এছাড়াও আছে রিসোর্স কনজিউমার মার্কেট, ইন্টারমিডিয়েট, ম্যানুফ্যাকচারার্স মার্কেট। তো রিসোর্স মার্কেট হচ্ছে, আমরা একটু যদি দেখি যে গভর্নমেন্ট কি করে, ট্যাক্স নেয়, বিনিময় সার্ভিস দেয়। ডান পাশে আমরা দেখেন, গভর্নমেন্টের ডান পাশে সে কি করছে, কনজিউমারের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, অর্থাৎ দাম নিচ্ছে, আর বিনিময়ে কি বিক্রি করছে, সার্ভিস। আবার দেখেন নিচে গভর্নমেন্ট ইন্টারমিডিয়ারিদের থেকে ট্যাক্স নিচ্ছে, সার্ভিস। আবার কখনো কখনো নিয়ে দেয়, অর্থাৎ লোন দেয়। উৎপাদক গভর্নমেন্ট কি করে, থেকে ট্যাক্স নেয়, তাদের কখনো পণ্য নেয়,
যেমন বৈদ্যুতিক খুঁটি কেনে, তার কেনে, তারপরে হচ্ছে রড কেনে, সিমেন্ট কেনে, এগুলো দিয়ে পাবলিকের জন্য জিনিস তৈরি করে দেয়। তো গভর্নমেন্টের মানে ম্যানুফ্যাকচারারের কাছ থেকে কি কেনে, এক সে ট্যাক্স সংগ্রহ করে, আবার হচ্ছে কোনো ক্রয় করে, আবার সে ম্যানুফ্যাকচারাররা গভর্নমেন্টের কাছে আবার কি বিক্রি করে, সরি ম্যানুফ্যাকচারার গভর্নমেন্টের কাছে কি কেনে, সার্ভিস কেনে। আর কখনো কখনো টাকাও পায় মানুষ। সর্বশেষ উপরে দেখেন রিসোর্স মার্কেট। গভর্নমেন্ট কি করে, ট্যাক্স সংগ্রহ করে, কখনো কখনো গুডস কালেকশন করে রিসোর্স মার্কেট থেকে, আর বিনিময়ে ওদেরকে সার্ভিস দেয়। আবার এভাবে দেখেন রিসোর্স মার্কেট তারা কি করে, কি দেয়, কনজিউমারদেরকে মানি দেয়, বিনিময়ে কনজিউমারদের কাছ থেকে রিসোর্স নেয়। আবার কনজিউমাররা ইন্টারমিডিয়ারিদেরকে কি করে, টাকা দেয়, বিক্রি নেয়, গুডস নেয়, সার্ভিস নেয়। ইন্টারমিডিয়ারিরা আবার ম্যানুফ্যাকচারার এদের কাছ থেকে কি কেনে, গুডস এন্ড সার্ভিসের বিনিময়ে সে টাকা পরিশোধ করে। এই যে একটা চক্র, এখানে আমরা 5 ধরনের ক্রেতা দেখতে পাচ্ছি। এই 5 ধরনের ক্রেতা সবাই হচ্ছে মার্কেট। এই ফ্লোটা আমরা জেনে রাখলাম, স্ট্রাকচার অফ ফ্লো ইন এ মডার্ন এক্সচেঞ্জ ইকোনমি, সবাই মার্কেট। স্যার এই যে চক্রের ভিতরে যে ইয়াগুলা মানে কে কাকে কি দিচ্ছে আর কি নিচ্ছে আদান প্রদানটা, এগুলোও কি আমাদের মানে খুব ভালোভাবে পড়তে হবে? এটা আসলে বোঝার বিষয়, বুঝলে আর আপনার এটা খুব কঠিন কিছু না। পুরো খুব হজম ঠান্ডা হওয়ার মাথায় পরে। একটু একবার দেখলে আপনি বুঝে যাবেন। না স্যার, যেমন তো আপনার কাছে জটিল লাগছে একটু বলেন। হ্যাঁ একটু জটিল লেগেছে সিরিয়াসলি, মানে জটিল না বিষয়টা তা না, একটু জটিল লেগেছে, বেশি না। কিন্তু কথা হচ্ছে এখানে তো 5টা মার্কেট আমরা দেখতে পাচ্ছি অলরেডি। তো এই 5টা মার্কেটের আদান প্রদান বোঝা গেল, কিন্তু এদের মধ্যেকার যে আদান প্রদানটা মানে রিসোর্স মার্কেট দিচ্ছে হচ্ছে কনজিউমার মার্কেটকে, বা কি দিচ্ছে কি নিচ্ছে, এই বিষয়গুলো একটু মাথায় খুব ভালোভাবে রাখতে হবে। একটু একটু খুব মোটামুটি একটা ধারণা থাকা দরকার, তাতে আপনি টোটাল মার্কেটের স্ট্রাকচারটা সম্পর্কে একটা পেয়ে গেলেন। আমরা আইডিয়া পর্যন্ত হলেই জি মানে enough। জি এটার একটা ব্যাখ্যা আপনি এখানে পাচ্ছেন। দেখেন এখানে মার্কেটটা কি করে, র মেটেরিয়াল, তারপরে হচ্ছে লেবার মার্কেট, মানি মার্কেট, এগুলোকে আমরা রিসোর্স মার্কেট বলি। তো সেখান থেকে কি করে, বাইরে তারা কখনো লেবার কেনে, কখনো মেটেরিয়াল কেনে, কখনো ব্যাংক থেকে যে টাকা ঋণ নেয়, বিনিয়োগ নেয়, এগুলো বাই রিসোর্সেস এন্ড টার্নড গুডস এন্ড সার্ভিস। এরা কি করে, এগুলোকে পণ্য এবং সেবায় রূপান্তরিত করে। তারপরে কি করে, সেল ফিনিশড প্রোডাক্টস টু ইন্টারমিডিয়ারিজ, এগুলো আবার বিক্রি করে ইন্টারমিডিয়েটদেরকে, হোলসেলার। আর ইন্টারমিডিয়েট কি করে, হু সেল দেম টু কনজিউমার, তারা এগুলো আলটিমেট কনজিউমারদের কাছে বিক্রি করে। দেখেন এক কথায় সব চলে এসেছে। আবার কনজিউমার্স সেল দেয়ার লেবার এন্ড রিসিভ মানি উইথ হুইচ দে পে ফর গুডস এন্ড সার্ভিসেস। কনজিউমার আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে তার বিনিময়ে কি করে, টাকা, সেই টাকা দিয়ে তারা কি করে, মার্কেটে অন্য কোম্পানির প্রোডাক্ট কিনে। তার মানে আমরা সবাই হলো শ্রমিক, শ্রম দিচ্ছি, টাকা উপার্জন উপার্জন করে আমি এক কোম্পানিতে শ্রম দেই, টাকা পাই, সেই টাকা দিয়ে অন্য কোম্পানির প্রোডাক্ট কিনি। এখানে ওগুলো মার্কেটের চলে এসছে। জি, আমরা এখন দেখতে পাচ্ছি কোর মার্কেটিং কনসেপ্ট, শিরোনামটা এখানে কোনো কারণে অনুপস্থিত হয়ে গেছে। কোর মার্কেট কিছু ইস্যু আছে, মার্কেটিং এর রিলেটেড বেসিক ইস্যু আছে, যেমন নিডস এন্ড ওয়ান্টস, ডিমান্ডস, সেগমেন্টেশন, টার্গেটিং, মার্কেট পজিশনিং, অফারিং এন্ড ব্র্যান্ডস, মার্কেটিং চ্যানেলস, টোন্ড এন্ড আর্ন মিডিয়া, তারপরে ইমপ্রেশন এন্ড এনগেজমেন্ট, ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন, সাপ্লাই চেইন, কম্পিটিশন, মার্কেটিং এনভায়রনমেন্ট। এগুলোর মধ্যে থেকে অনেকগুলো আপনাদের জানা আছে, বিশেষ করে নিড, ওয়ান্ট, ডিমান্ড আপনাদের জানা আছে, মনে পড়ে? জি স্যার, মনে পড়ে তো। মনে তো পড়তেই হবে, পরীক্ষায় যেহেতু এসেছিল।
তো জি স্যার। সেগমেন্টেশন, টার্গেট এন্ড পজিশনিং আমরা একটু একটু করে যদি সামনে দেখি, আমাদের সময় তো কমে গেছে। নিডস এন্ড ওয়ান্টস এন্ড ডিমান্ডস এর এখানে আমরা দেখি একটা উদাহরণ দিই। স্যার ওই যে ওই স্যার আমি আবার ঢুক দিচ্ছে, তার মানে হচ্ছে ওই ক্লাস যেতে হবে। আচ্ছা, আমি 1 মিনিটের মধ্যে নিড যদি হয় তাহলে ওয়ান্ট হচ্ছে সেই খাবারের কোন আইটেম, যেমন ব্রেড, আর ডিমান্ড হচ্ছে কতটুকু, কত পিস রুটির ডিমান্ড মার্কেটে আছে। এই হলো নিড ওয়ান্ট ডিমান্ডের সম্পর্ক। ঠিক তেমনি নিড যদি হয় শেল্টার তথা আশ্রয়, ওয়ান্ট হচ্ছে একটা ঘর অথবা ফ্ল্যাট, ডিমান্ড হচ্ছে কত কতটা ফ্ল্যাটের ডিমান্ড এই মুহূর্তে আছে। জি, এর মাধ্যমে আমরা আমাদের আজকের পড়া শেষ করছি। 15টা বন্ধু, কিন্তু আমরা 4টা পর্যন্ত টেনে ফেলেছি। If you have any question on any point that we have covered today, you may ask please. আমরা আমাদের রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি।